শেখ মুজিবের সেই বাড়ি, শেখ হাসিনার সাজানো গোছানো বাড়ি এই মুহূর্তে কিন্তু সেই চিত্রগুলো পাল্টে গেছে। অর্থাৎ 5ই আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত কিন্তু শেখ হাসিনার যে বাড়ি ধানমন্ডি 32 নম্বর সবই ঠিকঠাক ছিল। গত রাতেই কিন্তু অর্থাৎ গতকাল বিকেলে একটা সিদ্ধান্ত হয় শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেবে। তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় সহ বিদেশি সাংবাদিক অর্থাৎ পিনাকি তিনিও কিন্তু এই একটি ঘোষণা দেন এবং ছাত্র জনতার পক্ষ থেকেও ঘোষণা আসে যে শেখ হাসিনার এই বাড়িটি যেন আর চিত্র না থাকে এবং পাল্টে যায়। সেই চিত্রই কিন্তু পাল্টানো দেখছেন। যদি একটু খোলসা করে বলি তাহলে হচ্ছে গতকাল রাত 9টার দিকে কিন্তু শেখ হাসিনার এই বাড়িতে বুলডোজার নিয়ে প্রবেশ করার কথা এবং ছাত্র জনতা যে যেখান থেকে পারবে, অর্থাৎ শুধু ছাত্র জনতা না, নানা শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে আসার জন্য আহ্বান করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি সাংবাদিকরা সহ বাংলাদেশের যেই যারা আওয়ামী লীগ পতন করেছে বা আওয়ামী লীগ বিরোধী রয়েছে তারা এই ডাক দেয়। পরবর্তীতে আমরা দেখছি যে সারা রাজধানীর থেকেই কিন্তু শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষজন সন্ধ্যা 7টা নাগাদই কিন্তু চলে আসে ধানমন্ডি 32 নম্বরের গেটের সামনে এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল এবং গেটে আটকানো ছিল। পরবর্তীতে রাত 9টায় ঘোষণা থাকলেও 8টার দিকেই কিন্তু পরবর্তীতে 8টার আগেই কিন্তু দেখছি যে ছাত্র জনতারা সহ যারা উৎসুক জনতা ছিল তারা যেভাবে পেরেছে শাবল, খন্তা, কুড়োল নিয়ে কিন্তু তারা প্রবেশ করছে। বুলডোজার কিন্তু আসতে লেট করেছে, 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে বুলডোজার এসে কিন্তু ভাঙচুর করছে পরবর্তীতে। তবে একটু জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতা বা উৎসুক জনতারা যখন প্রবেশ করছে এই ধানমন্ডি 32-এ তখন কিন্তু আমরা দেখছি যে এই দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, যদি আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বাউন্ডারি করা ভবনের আগে দেয়াল এবং কাঁটাতারের ব্যারিকেড যেগুলো রাখা হয় সেইগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে হাত দিয়ে বা বিভিন্ন লোয়ার অ্যাঙ্গেল বা এসএস পাইপ, শাবল, খন্তা, কুড়োল দিয়ে কিন্তু ভেঙে ফেলেছে। পরবর্তীতে ভবনের ভিতরে প্রবেশ করে আমরা দেখছি যে তারপরে কিন্তু আগুন দেওয়া হয়েছে, ভবনের ভিতরে ভাঙা হয়েছে, বিভিন্ন সরঞ্জাম ভেঙে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছিলেন। 11টা সাড়ে 11টা নাগাদ বুলডোজার এসে কিন্তু তারা ভাঙচুর চালায় এবং উচ্ছেদ শুরু করে। সারা রাত কিন্তু ভাঙচুর করার পরেও কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে যে উচ্ছেদ বা ভবন ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আপনারা জেনে থাকবেন যে শেখ হাসিনা যে পতনের পরে অর্থাৎ আওয়ামী লীগ পতনের পরে শেখ হাসিনা যে 5ই আগস্টে পালিয়ে যায় তারপরেই কিন্তু ওই 5ই আগস্টে গণভবন এবং সংসদ ভবন সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার বাড়িটি কিন্তু ধ্বংস করা হয়নি বা কোনো আঘাত করেনি। এখন কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে শেখ হাসিনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে থেকে বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ বিরোধী বা যারা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তারা বা রাজনীতিবিদ অন্য সংগঠনগুলো মনে করছে। এবং আমরা দেখছি যে ইতোমধ্যে শেখ হাসিনার আওয়ামী লীগের যে পেজটি রয়েছে সেই পেজের মাধ্যমে বিভিন্ন ঘোষণা আসছিলেন এবং পরবর্তীতে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু দিয়েছিলেন এবং সেই কর্মসূচি তারা বাস্তবায়নও করেছিল, বিভিন্নভাবে কিন্তু বাস্তবায়ন করেছিল, লিফলেট বিতরণ করছিলেন এবং এটিতে একটি প্রভাব পড়ছে বলে মনে করছে। আবার শেখ হাসিনা যখন ছাত্র জনতার উপরে একটি ভাষণ দেবেন সেটিকে কিন্তু আরও বেশি প্রভাব পড়ে এবং তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দু একজনের সাথে, এখানে উৎসুক জনতা অনেকেই রয়েছে, আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। জি, এখানে দাঁড়িয়ে আছেন কখন থেকে এবং কি বলবেন আজকের এই দৃশ্য নিয়ে? আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এই দেখার জন্য আসছি অনেক দূরের থেকে
যে শেখ হাসিনা খুনি স্বৈরাচার, এই দেশের ক্ষতি করেছে, এই জন্য দেখার জন্য তার বাড়িটাই ভাঙবে, এটা আমি দেখার জন্য আসছে। আমার মনে ইচ্ছা দুইটা ইটা নিয়ে রাইখা দেবো স্মৃতি করে, যে আমি সারা জীবন দেখব ওই শেখ খালেদা জিয়ার বাড়ি থেকে কিভাবে বের করছিল, সেটাও আমি দেখছি। যেদিন খালেদা জিয়াকে বের করছে বাড়ি থেকে, ওই দিনে আমি ঘর ছেড়ে দিছি, ওই দিনে আমি যা নতুন বাড়িতে ঘর লিছি। এই ছকে আমি দেখতে আসছি এই খুনি শেখ হাসিনার বাড়ি কীভাবে ভাঙতেছে দেখার জন্য আসছি। আমার মনটা অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার দেখে এত তৃপ্তি ভালো লাগতেছে। এইরকম জনগণে এই যে মারছে, কত মানুষে হত্যা করেছে, কত মানুষে আহত করেছে, এদের টিভির ভিতরে যখন দেখি তখন কান্না আসে ভাই, কান্না আসে, বুঝছেন। আমার এক বাতিজার চোখে গুলি লাগছে, আমার মাইয়ার দেবরের ছেলের চোখে গুলি লাগছে, তারা কি কষ্ট করতেছে দুইজনে। যে এখন এই যে কিছুদিন আগেও হাসপাতালে, শনিবারের দিন, গত শনিবারের হাসপাতাল থেকে নিয়ে গেল, আবার চোখের ইয়া পাল্টাইতে হবে, লেস পাল্টাইতে হবে। তো এই খুনি হাসিনা শেখ হাসিনার বিচার যতদিন না হবে এতদিন আমাদের মনের শান্তি পাবে না ভাই। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো আবারও রাজনীতিতে অংশগ্রহণ করার যে পদক্ষেপ বা বিভিন্ন ক্ষমা চাইলে দেয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, পরবর্তীতে আপনাদের উপরে প্রভাব পড়বে না মনে করছেন কি, যে শেখ হাসিনা কোনোদিন রাজনীতিতে আসলে বা আওয়ামী লীগ আসলে সেই প্রভাব? আমার মনে হয় যদি বাংলাদেশের জনগণ একতাভাবে থাকে, এই স্বৈরাচারে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো মানেই পড়ে না। সে চোর তো চোরই, আর স্বৈরাচার তো স্বৈরাচারই। এই স্বৈরাচার হিসাবে বাংলাদেশে তার স্থান দেওয়ার মতো দরকার পড়ে না, বুঝছেন। এটা আমাদের ভাই। আমরা দেখছিলাম যেভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালবেলার মাধ্যমে, কালবেলা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আপনি কখন আসছেন একটু বলবেন যে কেমন লাগছে? শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলাইছে, অনেক বাড়িঘর ভেঙে ফেলাইছে, অনেক কষ্ট দিয়েছে গরিবের, অনেক ই দিয়েছে। তো ভাঙতে এখনো আসতে পেরেছেন এই বাড়িতে নাকি? এই তখন আসতে পারি নাই, 10 টাকা করে না 20 টাকার টিকিট লাইছে, আমাকে দেখায় নাই। কেমন লাগছে আপনার? কি খারাপ লাগছে না ভালো লাগছে? ভালোই লাগছে। কেন ভালো লেগেছে? ওনার বাড়িঘর ভাঙতে আছে, খুব ভালোই লাগতে আছে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কখন আসলেন এবং দাঁড়িয়ে আছেন দেখছি, যে কি মনে করছেন? আমি সকাল 9টার দিকে আসছি দেখার জন্য। স্বৈরাচার হাসিনার যেখান থেকে উনি সবসময় নাটের গুরু করতেন, কাজ করতেন, এখানে অনেক অত্যাচার জুলুমের দিয়ে দেশটাকে করতো, অত্যাচার করতো। তাই ওখান থেকে আজকের বহিঃপ্রকাশ, মানুষের ক্ষোভ, মানুষের যে ক্ষোভ সেটা আর কি উনি মানুষ দেখাই দিল। যে আর উনি কেন ভারত বৈশা অনলাইনে বক্তৃতা দিয়ে আজকের ওনার এই পরিণতি, আজকের এই পরিণতি উনি কেন ওখানে বৈশা বিভিন্নভাবে আর কি এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে, যদি ষড়যন্ত্র না করতো তাহলে আজকের এটা ভাঙ্গা হতো না। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এখানে যারা রয়েছে উৎসুক জনতা বা প্রতিক্রিয়া জানাচ্ছে। এখানে যদি বলা হয় যে বেশ কয়েকটি ভবনই কিন্তু রয়েছে, এই ভবনের মধ্যে কিন্তু বিভিন্ন ভবনে কিন্তু ভাঙার যে দৃশ্য সেটি আমরা দেখতে পেয়েছি। তবে কিছু কিছু ভবন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, সেগুলো ভাঙার পরিবেশ দেখতে পাচ্ছি। তবে এটি নিয়ে কিন্তু পুরোপুরিভাবে বলা যেতে পারে একেবারে উচ্ছেদ করে দিয়েছে এই ভবনটি, এবং আরেকটি ভবনের দিকে যাচ্ছে হয়তো বা মেশিনটি। এবং একটু যদি আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এটি যেন একটি 5ই আগস্টের মতো। কখন থেকে আসছেন এবং কি বলবেন আজকের এই? জি ভাই, আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যদি দেখেন তাহলে যে দৃশ্য সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। নতুন যে ভবনগুলো রয়েছে সেইগুলো কিন্তু সব ভেঙে দেওয়া হবে, বা যেগুলো এখনো অক্ষত দেখছেন সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে, এমনটা কিন্তু আমরা দেখছি। এবং পুরো দেয়ালগুলো ধসে পড়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখতে চাই 5ই আগস্টের পরে
এই ভবনগুলো বা শেখ হাসিনা বাড়িতে কিন্তু হামলা করা হয়নি বা ভাঙা হয়নি, এরকম দৃশ্য হয়নি। তবে গতকাল রাতে যেই দৃশ্যটি দেখতে পাওয়া গেছে সেটি কিন্তু 5ই আগস্টের মতোই কিন্তু দৃশ্য, যেভাবে পেরেছে মালামাল বা সব কিছুই নিয়ে গিয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনি পতাকা উড়াচ্ছেন, আমার প্রতিক্রিয়া হচ্ছে খুবই আনন্দ লাগতেছে, ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে, গতকালকের খুলনা বাগেরহাট থেকে চলে আসছি এটা দেখার জন্য এবং আমিও এর সাথে শরিক হওয়ার জন্য আসছি। এবং গতকালকে রাত্রে আমি আসতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে, কিন্তু সকালবেলা আমি চলে আসছি এখানে। আর এখানে আমার কাছে একটা ফিলিস্তিনের পতাকা আছে, তো আমরা তো এখানে উৎসব পালন করতেছি, ঠিক আছে, এটা আমাদের একটা মনের একটা আনন্দ। কিন্তু আমাদের ফিলিস্তিনে যে ভাইয়েরা আছে তারা কিন্তু এই আনন্দটা পাচ্ছে না। এর জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান এই ফিলিস্তিনি ভাইদেরকে আমাদের এই আনন্দ, এই যে উৎসব, এটা আমরা তাদেরকে উৎসর্গ করার জন্য আমরা এই ফিলিস্তিনি পতাকাটা নিয়ে এসেছি। 5ই আগস্টের পরে এই শেখ হাসিনার বাড়িটি অক্ষত ছিল, এখন ভাঙা হলো কেন? এখন ভাঙা হলো গতকালকে শেখ হাসিনা ওই অনলাইনে এসে সে যে ধরনের বক্তব্য দিয়েছে সেই ধরনের বক্তব্য এদেশের মানুষেরা, এদেশের 18 কোটি মুসলমানরা সম্পূর্ণভাবে এই তার বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ভেঙে কিন্তু সব ঘুরিয়ে দিয়েছে এবং নারিকেল গাছও কিন্তু এই ভাঙা হয়েছে। আমরা তখন দেখতে পেয়েছি যে নারিকেল গাছগুলো কিন্তু ভেঙে যখন দিয়েছে, নারিকেল ছিল অনেক নারিকেল ছিল, নারিকেলগুলো কিন্তু একেবারে সবাই কিন্তু নিতে চেষ্টা করেছে, উপড়ে পড়েছে। আমরা দেখতে পেয়েছি কাড়াকাড়ি লেগেছে এই নারিকেল নিয়ে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আপনারা যেই দৃশ্য দেখতে পাচ্ছেন যেভাবে ভাঙা হচ্ছে ভবনগুলো, সেগুলো কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ভাঙা শুরু করছে। প্রথমে কিন্তু উৎসুক জনতারা হাত দিয়ে যে সব সরঞ্জাম ছিল সেগুলো নিয়েই কিন্তু তারা ভাঙা শুরু করে। পরবর্তীতে রাত 11টার দিকে যেই আমরা অন্য একটা ভবনের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব, আমরা দেখানোর চেষ্টা করব, ভবনের ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যেই দৃশ্যগুলো, নিশ্চয়ই যে মালামাল সেগুলো ছিল সেগুলো রাতেই কিন্তু নিয়ে গিয়েছে। সেই মালামাল কিন্তু এখন আর নেই বললে চলে। আমরা দেখছি যারা কি দেখলেন ভিতরে একটু বলবেন? ভিতরে উপরে আগুন দেওয়া হয়েছে রাতের বেলা, মানে এখন ধোয়ার জন্য যাওয়া যাচ্ছে কিন্তু টপ ফ্লোরে যাওয়া যাচ্ছে না, এত ধোয়া। আমি গিয়েছিলাম কিন্তু টিকতে পারিনি বেশিক্ষণ, 30 সেকেন্ডের মতো থেকে নেমে আসছি। আসলে উপরে লাইব্রেরি ছিল, লাইব্রেরি পুরোটাই পুড়ে গেছে এবং যা বইপত্র ছিল যে যার মতো নিয়ে চলে আসছে আর কি। আমি 2টা বই আনছি, তার মধ্যে একটা হচ্ছে শেখ মুজিবের প্রিজন্স ডায়েরি, যেটা বাংলায় হচ্ছে কারাগারের রোজ নামচা নামে যেটা পরিচিত, আরেকটা অসমাপ্ত আত্মজীবনী। এই 2টা আমি আনছি আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য। এগুলো আমার পড়া কোনো উদ্দেশ্য না, কারণ যা নিজের বইয়ের লেখা এটা তো তেলবাজি দিয়ে ভর্তি থাকবে, এটা আমাদের জানা কথা। এজন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরিবার, তাদের কাছে স্মৃতি হিসেবে যে একজন স্বৈরাচারের স্মৃতি দেখতে আসলাম, তার স্বৈরাচারের বাসভবন, সেখান থেকে কিছু স্মৃতি নিলাম যাতে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারি আর কি। আমরা দেখছিলাম এবং আমরা ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব, যদিও যেমনটা বলছিলে যে ধোয়ার কারণে যে ভিতরে যাওয়া যায় না। তবে যারা এখানে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এগুলো নিয়ে যাওয়া চেষ্টা করছে, যেভাবে পারছে লোহাগুলো ছুটিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো রাতেই কিন্তু মূল্যবান জিনিসগুলো যেগুলো বলা হয় সেগুলো কিন্তু রাতেই নিয়ে গেছে। এবং আমরা দেখছি একজনকে রিক্সাটা ধরে বসে আছে, তিনি নিশ্চয়ই রিক্সাটার আশায় আছেন। একটু বলবেন রিক্সাটা কি আপনি নেবেন?
রিক্সা এটা আমার স্বামী ভাড়া চালায়, তো এখানে ভাঙ্গাচোরা হইতেছে, তো তাই আসছে। আমরা তো অনেক অভাবের সংসার, তো এই জন্য আয় করছি। কিন্তু আপনার স্বামী চালায়, এখানে আসলে কিভাবে রিক্সা? রিক্সা চালায়, খোঁজ পাইছে তাই আসছে, মানে গাড়ি চালাইতেছে খোঁজ। আগে তো রিক্সাটা এখানে রাখা যাইতো না। রাখা যাইতো না, আজকে যে ভাঙ্গাচোরা করতেছে না তাই রাখে যে আমার জিনিসগুলো নিতেছে। আমরা দেখছিলাম তিনি বলছে এটা তাদেরই রিক্সা। যাই হোক, আমরা এখানে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিয়ে যাচ্ছে, লোহা সব কিছু খুলে নিয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। তবে আসলে ওঠাটা অনেক রিস্কি, যেহেতু এখানে জানা লোকে খুলছে না, যে যেভাবে পারছে খুলছে, কখন কিভাবে তার উপরে পড়ে সেগুলো আসলে দেখা যায় না। আমরা উপরেই ওঠার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লিফট, নিশ্চয়ই এটা একটি লিফট রয়েছে। লিফটের ভিতরে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটু সামনে যাই, দেখানোর চেষ্টা করছি যে যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। তবে মূল্যবান কোনো জিনিস তেমন একটা নেই বললে চলে। কেউ কেউ কারেন্টের তার নিচ্ছে, ধোঁয়া। গতকাল যে আগুন দেওয়া হয়েছে সেই আগুনের ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা আরেক ফ্লোর উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব সেখানে কি রয়েছে। দেখছি যে বড় গ্লাস তিনি নিয়ে যাচ্ছে এবং লোহা যে রডগুলো আছে বা লোহা আছে, আসলে সিঁড়ি থেকে কোনো ধরার মতো কায়দা নাই, সবগুলো কিন্তু নিয়ে গেছে সিঁড়ির। আমরা আরেকটু দেখতে পাচ্ছি একটি আগুন কিন্তু এখানে এখনো জ্বলছে। গতকাল থেকে ধোঁয়া কিন্তু ব্যাপক। আমরা দেখছি যে অনেক সুন্দর সুন্দর সিঁড়ি করে আছে, এসি ছিল, সেন্ট্রাল এসি ছিল, এগুলো দেখা যাচ্ছে। আসলে আগুন কিন্তু জ্বলছে, গ্লাসগুলো ভাঙা। আমরা ভিতরের ফ্লোর দিয়ে যদি আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করি, ভিতরের সিঁড়িটি দিয়ে, জানি না কতটুকু মজবুত রয়েছে, যেহেতু পুড়ে যাওয়া এবং উপরে বিভিন্নভাবে কিন্তু খুলে নেওয়া হচ্ছে এইসব। এখানে অনেক ধোঁয়া, এই ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। মালামালগুলো কিন্তু রাত থেকেই নেওয়া শুরু করেছে। বিভিন্ন স্মৃতি, শেখ মুজিবের ছবি সহ সব কিছু এখনো টানানো আছে। এগুলো কিছুই থাকবে না, এগুলো সব নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো নিয়ে যাওয়ার চলছে। সব বস্তা ভরে, মানে যদি পারে বিল্ডিংটা কেউ যদি আস্ত নেওয়ার সুযোগ থাকতো তাহলে নিয়ে যেত। রাতে কোনো কিছুই চলবে না, সবগুলো খুলে সুন্দর করে রাখা হয়েছে, এক একজনের দখলে রাখা হয়েছে, এগুলো নিয়ে যাবে। আমরা একটু উপরে যাই। আমরা কয় ফ্লোর আসছি খেয়াল নাই, তবে এখনো যদি যাই উপরে তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে সব যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। আগুনের ছোঁয়া কিন্তু এখনো দেখতে পাচ্ছি।
কেউ কেউ এগুলো খুঁজে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে যে বিশেষ মূল্যবান কিছু পাওয়া যায় কি না, সেগুলোর জন্যই কিন্তু এখনো খুঁজতেছে। বইগুলো এখানে এখানে মূলত একটা লাইব্রেরি ছিল শুনতে পেয়েছি, এবং বইগুলো বা বিভিন্ন কাগজগুলো কিন্তু পড়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। নিয়ে যাচ্ছে বস্তা ভরে, যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মূল্যবান তেমন একটা জিনিস এখন আর নেই, সেগুলো গত রাত থেকেই কিন্তু নেওয়া শুরু করছে। এখন পর্যন্ত যেগুলো আছে সেগুলো একটু নিতে কষ্ট হচ্ছে, সেরকম কিছু, যেমন লিফটের দরজাটা নিয়ে যাওয়া হচ্ছে। যেগুলো খুলতে পারেনি তাৎক্ষণিক, সেগুলো এখন বাকি রয়েছে, এগুলো নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেগুলো চলছে। লিফটটা নেবে না? অনেক নিচে যে লিফট দেখা যাচ্ছে, এটাও কি নেবেন? এগুলা জাস্ট আমরা শখের ঠেলায় দুইটা জিনিস নিতে আসছি, বিক্রি করে মিষ্টি খামো। স্বৈরাচার গেছে, স্বৈরাচার যাওয়ার খুশিতে নিজের টাকা দিয়ে মিষ্টি খামো না, খামো ওর টাকা দিয়ে আমরা মিষ্টি খাবো। আচ্ছা, আমরা দেখছি যে এগুলো নিয়ে তারা মিষ্টি খাবে বিক্রি করে, শখের জিনিস শখ করে নেবে, যেটা বলছে। আসলে এই রিক্সের মধ্যে যাওয়া যাবে না। লিফট কি করছেন আপনি, নিছেন কি? আমি কিচ্ছু নেই নাই, দেখার জন্য আইছি। উপরে যাওয়ার মতো আর পরিবেশ নেই বললে চলে। আগুনের যে তাপ সেটি কিন্তু এখনো আছে। লীলা একেবারে বলা যেতে পারে। আমরা নিচে যাচ্ছি, আরেকটি ভবনের চেষ্টা করব বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন ততক্ষণে। জেনে থাকবেন যে ভবনের ভিতরে ঢুকছি, ধানমন্ডি 32 নম্বরের যে চিত্র, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বোর্ড, দরজা দেখতে পাচ্ছি। উনি একজন মহিলা, তিনি একাই দরজাটা নিয়ে যাচ্ছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে। অন্য একটি ভবনে আমরা গিয়ে দেখানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু নেওয়া হচ্ছে। তবে এখানে যেটি দেখতে পাচ্ছি, সেই একটি রিস্কি সিঁড়ি এখন তৈরি হয়ে আছে। যেমনটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির যেই হাতল বা ধরার মতো যেই হাত দিয়ে, সেগুলো কিন্তু ছুটে নিয়ে গেছে। অর্থাৎ অবশিষ্ট শুধু ইট ছাড়া কিছুই নেই। হয়তোবা এরকম কয়েকদিন থাকলে ইটগুলো আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। বা আগে লোহা এখন আছে, লোহাগুলো চলমান রয়েছে। লোহা যে দেয়াল থেকে পিটিয়ে পিটিয়ে ছুটাচ্ছে এবং সেগুলো নিয়ে যাওয়ার কার্যক্রম চলছে। এরপরে কিন্তু চলবে হয়তোবা ইট নেওয়ার যেই প্রক্রিয়া বা প্রসেসিং, সেইগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। এখানের যে যারা আছে তারা বলছে যে একটি ইটও এখানে রাখা হবে না, সেগুলো সব নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে নারীরাও আসছে, অনেক উৎসুক নারীরা আসছে যে কিছু যদি পায় শেখ হাসিনার বাড়ি থেকে, তাহলে সেটি স্মরণীয়। যেই ভবনটি থেকে নেমেছি সেটি আসলে হয়তো 5-6 তলা ভবন, এবং সেই ভবনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছি।
এখন কিন্তু যত সময় পার হচ্ছে ততই কিন্তু লোকজন আসছে কিছু একটা নেওয়ার জন্য। উৎসুক জনতাদের টার্গেটই মূলত কিছু একটা নেবে এবং সেটি স্মৃতি হিসাবে রাখবে। কেউ কেউ বিক্রি করার জন্য নিচ্ছে, কেউ কেউ বলছে যে আমরা মিষ্টি খাওয়ার জন্য এগুলো নিয়ে বিক্রি করে মিষ্টি খাবো সেটা বলছে। এবং নিম্ন আয়ের যেই মানুষগুলো রয়েছে যারা দিন আনে দিন খায় বা রাস্তা থেকে টকিয়ে বা সেসব মানুষগুলো আমরা অনেক দেখতে পেয়েছি, বস্তা নিয়ে চলে আসছে। লোহাগুলো অর্থাৎ ইটের যেই ভবনটা ভেঙেছে সেই ভবনের ইটের মধ্যে যে লোহা রড রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখানে একটু কি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব। শেখ মুজিবের বই সহ কিন্তু এখানে অনেকেই এসে একটা ছবি তুলবে বা ভিডিও করে নেবে বা নিজের স্মৃতি হিসেবে রাখবে বা নিজে এই কার্যক্রমে সম্পৃক্ততা রয়েছে সেটিকে প্রমাণের জন্য কিন্তু একটি ফ্রেমবন্দি করে রাখছে অনেকেই, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যেই বুলডোজার এবং ডেকো মেশিন সহ যেগুলো বলা হয় যে ভাঙার জন্য আনা মেশিন সহ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভেঙেছে। বেশ কয়েকটি ভবনই কিন্তু ভেঙেছে, তার মধ্যে এই ভবনটি একটু বেশি ভাঙা হয়েছে এবং পুরোদমে কিন্তু এই ভবনটি ভাঙা হয়েছে। আমরা যে আরেকটি ভবনের মধ্যে যাব এবং দেখানোর চেষ্টা করব সেটির দৃশ্য। আমরা এই ভবনটার ভিতরেও একটু প্রবেশ করার চেষ্টা করব। আসলে দরজা কোথায় সেগুলো দেখা যাচ্ছে না। কখন আসলেন, কি দেখলেন এখানে এসে একটু বলবেন? আমি তো এই ডিউটি করি, ড্রাইভার চাকরি করি, তো আমি আইসে দেখতাছি ভাঙচুর করতেছে। কি করেন? ধানমন্ডি আমরা চাকরি করি, আমরা কাজ করি, ভাত খাইবে, আমরা তো আর কোনো নেই পান না। না আমরা তো আর কিছু নিতে আসি না ভাই, চুরিটা চামাটি করতে হয়, লুটপাট করতে হয়, আমরা তার রোডি করতে আসি না কোনো সময়। আমরা কাজ করি, ভাত খাইবে, আমগো সমাজ এটাই চলতে হবে, উপায় নেই। আমরা দেখছিলাম এবং আরেকটি আমরা ভবন দেখছি যে সেই ভবনটি চলমান, অর্থাৎ কাজ চলমান শুরু ছিল এরকম একটা ভবন দেখতে পাচ্ছি। সেটার মধ্যে কিছু নেই, তবে সেই কার্যক্রম তো 5ই আগস্টের পরে স্থগিত যেহেতু হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে নারীরা ইট নেওয়ারও কার্যক্রম চালাচ্ছে। আমরা এই ভবনটার ভিতরে যদি একটু গিয়ে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। এই হচ্ছে ধানমন্ডি 32-এর চিত্র। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি পুড়েছে, 3টি গাড়ি, অর্থাৎ নামি দামি 3টি গাড়ি নিচ্ছে। এখানের ব্যাপক দামি গাড়ি হবে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির বলে কথা। সেই গাড়িটিকে পুরানো হওয়ার পরে কিন্তু সব মালামাল কিন্তু নিয়ে যাচ্ছে, খুলে খুলে গাড়ির পার্টসগুলো নিয়ে গেছে। এখন যা অবশিষ্ট আছে সবগুলোই আস্তে আস্তে নেওয়া হবে। অর্থাৎ যে যা পেয়েছে নিচ্ছে, সেটি দেখতেই পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো পোড়ানোর পরে কিন্তু গাড়িগুলোর যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো নিয়ে যাওয়া হচ্ছে, খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে কিন্তু এখানে আমরা 3টি গাড়ি দেখতে পেয়েছি। একটু কথা বলবেন যে কেমন দেখলেন, কখন আসলেন? এখন আসলাম আমরা, এতে পোড়াপুড়ি এগুলো ভাঙা চুড়ে নিয়ে যাচ্ছে। এটা কার বাড়ি? হাসিনের বাড়ি। কেমন লাগছে এই পোড়া দেখে বা ভাঙচুর? বেশ ভালো না, বেশি ভালো না, আমাদের ক্ষতি, এগুলো আমাদের ক্ষতি না। তিনি বলছে যে আসলে এগুলো ভালো না, দেশের সম্পদ তো এগুলো, সেগুলো বলছে। অনেকেই হয়তো বা বলতে চাচ্ছে, অনেকে বলতে পারছে না। অনেকে বলছে যে শেখ হাসিনা যা করেছে সেই হিসেবে এগুলো উচিত কাজ, কেউ কেউ বলছে যে দেশের সম্পদ নষ্ট হচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছে, অনেকেই বলতে চাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গাড়িগুলো, এই বেশ 3টি গাড়ি এভাবে কিন্তু খুলে খুলে পার্টসগুলো খুলে নেওয়া হচ্ছে এবং আমরা আরও জায়গায় যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। কি বলছে একটু সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কখন আসলেন, কি অনুভূতি? কি অনুভূতি তো ভাই আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ঢাকায় এসেছিলাম আমার এক ভাই রুগী মানুষকে নিয়ে চিকিৎসার জন্য। কালকে রাতে যখন থেকে দেখলাম ধানমন্ডি 32 ভাঙ্গা হচ্ছে, তখন থেকে একটি শান্তি মানে প্রশান্তি অনুভব হচ্ছিল। তাই আজ সকালে ছুটে এলাম এটা দেখার জন্য। খুনি হাসিনার এক কথায় যেমন তার গদি চলে গিয়েছে, আর গতকালের একটি লাইভ রেকর্ডের জন্য তার আজকের অবশিষ্ট যা ছিল সব এই বাংলার ছাত্র সমাজ ধূলিসাৎ করে মিশিয়ে দিয়েছে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে মানুষের যে প্রতিক্রিয়া বা ফিলিস্তিনির পতাকাও কিন্তু উড়াচ্ছে। দু একজনের সাথে আমরা কথা বলেছি এবং দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা যারা বৈষম্যের আন্দোলন করেছি, আমরা নিয়ে আসবে, কারণ শেখ হাসিনার কাজে হলো প্রতিহিংসার রাজনীতি। কখন আসলেন? আমি গতকালকে ছিলাম, আর এখন আসছি প্রায় 10টা বাজে। তো এসে এই যে আমরা যে এই সংগ্রাম করেছি, গণভবন আমরা ঘিরে করেছিলাম, স্বৈরাচার সরকার জানি পতন হোক, এটা আমরা চেয়েছি এই জন্য, কারণ এই সরকার সবসময় ভারতের উপরে নির্ভরশীল ছিল। আমরা চাই বাংলাদেশে মানুষের, দেশের শত্রু 2টা দেশ, সর্বপ্রথম আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, না খেয়ে মারতে চায়। আমাদের সার্বভৌমত্ব
জানি প্রতিরক্ষা দপ্তর শক্তিশালী যে না হতে পারে, ভারত সবসময় বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে। এই ভারতের চাপের জন্য 9/11 সরকার গঠন হয়েছিল। ভারতের চাপের কারণে আজকে যে সেনাবাহিনীদেরকে মানুষে ঘৃণা করছিল, এই সেনাবাহিনীদেরকে আজকে ভালোবাসার কারণ এই জন্য, কারণ আপনারা দেখেন 9/11-এ আপনার এই যে সেনাপ্রধান যে ছিল, সে যে কাজটা করেছিল মেরুদণ্ডহীন মইনুল ইসলাম, যার বাড়ি নোয়াখালীতে, তার মেরুদণ্ড ভাঙার কারণে এবং নতজানোর কারণে আজকে ভারত আমাদের এত বিডিআরগুলারে হত্যা করেছিল, পিলখানা বিদ্রোহ কথা বলে চালিয়ে দিয়েছিল। এই সরকার কোনো বিচার করে নাই। আমি সবাইকে মেসেজ দিতে চাই, আওয়ামী লীগের কোনো রাজনীতি দেশের জনগণের কল্যাণের জন্য না। আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ চায় বাংলাদেশের মানুষকে না খেয়ে মারতে, আওয়ামী লীগ চায় মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দিয়ে ব্যবসা করতে, কারণ তারা জানে এই দেশের মানুষ যদি মরে যায়, তারা জানে এই দেশ যদি বিক্রি করে দিতে হয়, এই দেশ ছেড়ে আমি ভারতে আশ্রয় পাবো। কারণ আপনারা যদি আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নিতে চান, তাহলে আপনারা মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই বইটা পড়বেন। মতিউর রহমান রিন্টু দ্বিতীয় আরেকটা বই আছে, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই পড়লে আপনি বুঝতে পারবেন যে বাহাউদ্দিন নাসিম কিভাবে ফাঁকা দুইগুলি করে দৃষ্টি আকর্ষণ করছে সাংবাদিকের। কারণ সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতে নিতে পাগল হয়ে গেছে, এক কথা কতবার নিব সাংবাদিকেরা। এই জন্য সাংবাদিকরা ট্রেনের আর একটা বগিতে বসা ছিল, তখন দেখে শেখ হাসিনা জিজ্ঞেস করে যে বাহাউদ্দিন নাসিম, সাংবাদিকরা কোথায়, মিডিয়া কোথায়? কয় আপা মিডিয়া থাকবো কোথায়, আপনি তো এক কথা বারবার বলেন। এই জন্য মিডিয়ারা মানে স্ক্রিপ্ট লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছে। এখন কি করা যায়? তো এখন তো আমার তো পদযাত্রা আছে, তাহলে এক কাজ করি, বাহাউদ্দিন নাসিম 2 রাউন্ড ফাঁকা গুলি করে, গুলি করার পরে তখন সাংবাদিকরা ছুটে শেখ হাসিনার যে বগিতে থাকে সে বগিতে চলে আসে। আসার পরে বলে যে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার উপরে হামলা করছে, অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেছে। এই যে মিথ্যা কথা, এই যে শেখ হাসিনার যে স্বৈরা শাসক, তার বাবার মতন, তার বাবা বাকশাল করতে যেয়ে তার বাবার মৃত্যুবরণ হয়েছে, দুর্ভিক্ষ 15 লক্ষ মানুষ মারা গেছে, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, বানিয়ে ফেলেছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আসলে আপনারা দেখুন, ভারত বাংলাদেশে কখনো শক্তিশালী হতে দেয় না। যখন বাংলাদেশ শক্তিশালী হতে চায়, তখন ভারতে কূটনীতিকভাবে ভারত চাপ সৃষ্টি করে। আরে ভাই আমার দেশে যুদ্ধ বিমান কিনবো, ট্যাঙ্ক কিনবো, কামান কিনবো, তোর ব্যাটা জিগাইতে হইব। আমাদের স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ। ভারত এমন একটা ক্রিমিনাল, সে গণতন্ত্র নিয়ে কথা বলে। ভারতের তো গণতন্ত্র হরণ করেছিল জওহরলাল নেহরু, এটা কি ভুলে গেছে ভারত? ভারত যে আপনার 14,000 মানুষের যে আপনার গণহত্যা চালিয়েছিল, ভারত এটা প্রকাশ করেছিল। হায়দ্রাবাদ রাতের আধারে ভারত যুদ্ধ করছিল। বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই, আপনারা 24 ঘন্টা বিডিআর বাহিনী যারা আছেন, আমরা চাই যে বিডিআরের সামরিক যে দপ্তরগুলো আছে, আমরা যে আর্মি বিডিআর এগুলো বাড়ানোর জন্য বিডিআরকে বলতেছে আমরা 24 ঘন্টা সজাগ থাকবেন, দেশের জনগণ সজাগ থাকবেন। কারণ ভারত একটা আছে কি কম মাদারচোদ দেশ, ওরা হচ্ছে মালায়ন মুসলমানের শত্রু, ওরা মুসলমানের ভাই হতে পারে না। আমরা মুসলমান ভাই মুসলমানের বিপদে একে অপরে এগিয়ে যাব। কিন্তু হিন্দুরা 10 ইঞ্চি ইট বুকের তলে রাখে, সুযোগ মতন মাথা বাচ্চা বাড়ি দেয়। ওদের কাজ হচ্ছে যে থালা খাবে ওই থালা ওরা পুরা করে, ওরা যে থালা খাবে ওই থালা ওরা হেগে দেয়। এই জন্য বলতে চাই, ভারত আমাদের 1 নাম্বার শত্রু। ভারত রাতের আধারে হায়দ্রাবাদ দখল করেছে, চিকেনের মতন জায়গা দখল করেছে। ভারত বাংলাদেশের দখল করতে নাও পারে, ভারত চাবে রাতের আধারে হঠাৎ করে মেসেজ না দিয়ে বাংলাদেশের উপরে একটা হামলা করতে। এই জন্য বলবো সবাইকে সচেতন থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি এখানে এই মুহূর্তে বক্তব্য যারা আসছে তারা যেই মন্তব্য করছে সেটা কিন্তু ভারত বিরোধী সহ শেখ হাসিনার যেই উস্কানিমূলক কথা সেগুলো কিন্তু রয়েছে। এবং শেখ হাসিনা মূলত 5ই আগস্টে পালিয়ে যাওয়ার পরে সর্বশেষ গতকাল পর্যন্ত কিন্তু এখানে কোনো ক্ষতি করা হয়নি তেমন একটা। এবং গতকালকের যে ঘটনা, যেটি শেখ হাসিনা ছাত্র জনতার উপরে যে ছাত্র জনতাকে যেই বার্তা দেবে এবং ঘোষণা দেবে, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিদেশি সাংবাদিক পিনাকি ভট্টাচার্য সহ কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যে শেখ হাসিনার বাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হবে। পরে কিন্তু শেখ হাসিনার বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু গতকাল এই শুরু হয়। এবং যারা যেভাবে পেরেছে 5ই আগস্টের মতো দা, খন্তা, কুরল সহ সব কিছু নিয়ে, লোহা নিয়ে এসে নিজেরাই ভাঙা শুরু করছে। পরবর্তীতে রাত 11:30টার দিকে কিন্তু বুলডোজার এসে কিন্তু ভাঙা শুরু করছে। সেই ভাঙার কার্যক্রমটি এখন পর্যন্ত চলমান রয়েছে। দর্শক, আবারও আপনাদেরকে যুক্ত করবো, সঙ্গেই থাকুন কালবেলার।